জীবনে প্রথমবার আমি এই স্মৃতিসৌধ একবারে মূল ফটকের ভিতরে ঢুকতেছি। যে স্মৃতিসৌধটা 7টি স্তম্ভ দিয়ে গঠিত। আপনার এই বাম পাশে খেয়াল করেন, এখানে একটা স্তম্ভ, দুইটা, তারপর এখানে তিনটা, এই পাশে হচ্ছে 4টা, 5টা, ওই পাশে হচ্ছে একটা 7টা। এটা হচ্ছে স্মৃতিসৌধ একবার পিছনের অংশটুকু। দেখেন সুন্দর একবার ঝকঝকা পরিষ্কার একটা জায়গা। এটা হচ্ছে আপনার যে পিলার বলে স্তম্ভটা মানে একবার সমান, এটা হচ্ছে সেই স্তম্ভটা। মানে আমি আসলে আপনাদেরকে বলে বুঝতে পারবো না আসলে এটার ভিতরে আমি ঢুকতে পারবো। এই গণকবরগুলো মানুষ না জেনে শুনে অনেক সময় পারে, আসলে এটা ঠিক না। স্মৃতিসৌধের ঠিক সামনে আপনারা যারা আসবেন, একেবারে মূল ফটক থেকে ঢুকি একেবারে ভিতরে সুবিশাল একটা পুকুর আপনারা দেখতে পারবেন। এটা হচ্ছে কৃত্রিম পুকুর। সাভার জাতীয় স্মৃতিসৌধে প্রথম আসবেন, তারা দূর থেকে যখন তারা প্রথম দেখবেন, তারা হয়তো মনে করে থাকবেন যে এই স্মৃতিসৌধটা হয়তো একটা স্তম্ভ দিয়ে গঠিত বা একটা পিলার দ্বারা গঠিত। না, এটা হচ্ছে 7টা স্তম্ভ দিয়ে গঠিত। জাতীয় স্মৃতিসৌধ ঢাকা জেলার সাভার উপজেলার নবীনগর এলাকায় অবস্থিত। প্রায় 84 একর বিশাল জায়গা জুড়ে এই স্মৃতিসৌধ কমপ্লেক্সটি বিস্তৃত। স্মৃতিসৌধ প্রাঙ্গণে রয়েছে 10টি গণকবর, একটি কৃত্রিম লেক, উন্মুক্ত মঞ্চ, ফুলের বাগান এবং একটি জাদুঘর। এছাড়াও এর পিছনে রয়েছে অনেক অজানা ইতিহাস ও ঐতিহ্য। তাই আজ আপনাদেরকে সাথে নিয়ে এই সাভার জাতীয় স্মৃতিসৌধের সেই অজানা ইতিহাসগুলোকে খুঁজে খুঁজে বের করার চেষ্টা করব, জানাবো, দেখাবো এবং সঠিক ইতিহাসগুলো আপনাদের কাছে তুলে ধরবো। তাই আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের জাতীয় স্মৃতিসৌধের অজানা ইতিহাস শিরোনামের আজকের ব্লগ। আমার বাসা যেহেতু গাজীপুরে, তাই আমি একটা বাসে উঠে সোজা চলে আসলাম নবীনগর। অন্যদিকে যারা ঢাকা হয়ে আসতে চান, তারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গাবতলী হয়ে এই নবীনগর বাস স্ট্যান্ড আসতে হবে। একেবারেই নবীনগর বাস স্ট্যান্ডের কাছেই এই জাতীয় স্মৃতিসৌধের অবস্থান। বাস থেকে নেমেই গেটের সামনে একটা সাইনবোর্ড দেখতে পেলাম। সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত সকল দর্শনার্থীর জন্য এই জাতীয় স্মৃতিসৌধ উন্মুক্ত। গেটে আসার পরে লক্ষ্য করলাম অনেক মানুষ ভিতরে প্রবেশ করার জন্য অপেক্ষা করছে। অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমরা আজকে 10টা বাজে গেটটা খুললো, তো আমরা ঢুকতে পারলাম। তো জাতীয় স্মৃতিসৌধে ঢোকার পরে আপনারা এরকম আমার চারপাশে খুব সুন্দর সুন্দর জায়গা দেখতে পারবেন। আমার পিছনে এটা হচ্ছে আপনার প্রথম গেট। তো আজকে এই প্রথম গেটটা আমরা বন্ধ পেলাম, তো তার জন্য আমরা এই পাশে হচ্ছে আপনার সেকেন্ড গেট। তো আমরা এই সেকেন্ড গেটটা দিয়ে আমরা ঢুকতে পারলাম। তো ঢোকার পরে আমরা একটু সামনের দিকে আগাবো। জাতীয় স্মৃতিসৌধে যারা প্রথম আসেন, তো তারা গেট দিয়ে ঢুকেই প্রথমেই এই মূল স্মৃতিসৌধ স্তম্ভটা দেখলে হয়তো ভাবতে পারেন যে এটা হয়তো একটা স্তম্ভ দিয়ে গঠিত। না, আসলে এই স্মৃতিসৌধটা হচ্ছে 7টা স্তম্ভ দিয়ে গঠিত। এটা অনেকে হয়তো ভুল করে থাকেন, কিন্তু একেবারে স্মৃতিসৌধের কাছে গেলে আপনার এই স্মৃতিসৌধটা বোঝা যায় এটা যে 7টা স্তম্ভ দিয়ে গঠিত। তো আমি আপনাদেরকে আজকে একেবারে খুব কাছাকাছি নিয়ে যাব এবং দেখানোর চেষ্টা করব, একেবারে এটা 7টা স্তম্ভ দেখানোর চেষ্টা করব এবং এই 7টা স্তম্ভের আলাদা আলাদা যে তাৎপর্য এবং ইতিহাস এবং ঐতিহ্য বিস্তারিত তথ্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই জায়গাটা হচ্ছে শহীদ স্মৃতি অমর হোক নামক একটা ফলক দেওয়া আছে এখানে। তো আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি বা বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা যখন আমাদের দেশে আসেন জাতীয় স্মৃতিসৌধে, তো তারা এসে প্রথম এই জায়গাটাতে আপনার বিভিন্ন ধরনের ফুলের পুস্তক অর্পণ করে। ঠিক এই জায়গাটাতে এখানে লেখা আছে শহীদ স্মৃতি অমর হোক। তো স্মৃতিসৌধের ঠিক সামনে আপনারা যারা আসবেন, একেবারে মূল ফটক থেকে ঢুকি একেবারে ভিতরে সুবিশাল একটা পুকুর আপনারা দেখতে পারবেন। এটা হচ্ছে কৃত্রিম পুকুর। অনেকে হয়তো আসলে ভাবতে পারেন যে আসলে এই পুকুরটা হয়তো আপনার এমনি করে করছে বা সৌন্দর্য বর্ধনের জন্য করছে, আসলে না। আসলে এই পুকুরটা সম্পর্কে একটা আছে প্রতীকী অর্থ, আছে একটা ইতিহাস। তো চলুন আপনাদেরকে দেখাবো এবং জানাবো এই পুকুরটা সম্পর্কে কী প্রতীকী অর্থ বা বিস্তারিত এবং ইতিহাস। তো চলুন, আসুন এবং দেখাবো, চলুন। এটি কেবল সৌন্দর্য বর্ধনের জন্য নয়, বরং এর পিছনে রয়েছে অনেক গভীর প্রতীকী অর্থ। এই জলাশয়টি মূলত শহীদদের স্মরণে দেশবাসীর অশ্রু বা চোখের জলের কান্নার প্রতীক হিসেবে গণ্য করা হয়। স্মৃতিসৌধের প্রধান স্থপতি সৈয়দ মাইনুল হোসেন এই জলাশয়টিকে এমনভাবে নকশা করেছেন যাতে মূল কাঠামোর ভারসাম্য রক্ষা হয়। দর্শনার্থীরা যখন স্মৃতিসৌধের সামনের দিকে এগিয়ে যায়, তখন জলাশয়ের উপর দিয়ে মূল কাঠামোর পূর্ণ দৃশ্য দেখা যায়। জলাশয়ে প্রচুর শাপলা ফুল চাষ করা হয়, যা বাংলাদেশের জাতীয় ফুল এবং পবিত্রতার প্রতীক। প্রতি বছর বিজয় দিবস ও স্বাধীনতা দিবসের আগে গণপূর্ত বিভাগ এই জলাশয়টিকে পরিষ্কার করে এবং নতুনভাবে পানি ভরা হয়। আজ থেকে অনেক বছর আগে এই স্মৃতিসৌধের সামনে যে পুকুরটা আছে, তো এখানে আমি শুনতাম যে এখানে নাকি শাপলা ফুল দেখা যেত এবং অনেক সুন্দর সুন্দর শাপলা ফুল দেখা যেত।
তো এখানে আসার পরে আমি 2026 সালে যখন আসলাম, এসে দেখতে পারলাম আসলে পানিটা পুরোটাই নীল রং হয়ে গেছে এবং আসলে এটাতে কোনো শাপলা ফুল দেখা যায় না। তো এখানে আপনার একজন আনসার সদস্য ছিল, তার সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম যে এখানে এক সময় শাপলা ফুল ছিল। আমাদের দেশে যখন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান বা আমাদের সরকার প্রধানরা যখন এখানে আসেন এই স্মৃতিসৌধে আপনার শ্রদ্ধা জানানোর জন্য, তখন কিছুদিন আগে এটা সৌন্দর্য বর্ধন করা হয় এবং এই পুকুরে আপনার কৃত্রিমভাবে শাপলা ফুল লাগানো হয়। তো তখন আসলে হয়তো এই ফুলগুলো খুব সুন্দর লাগে। তো আপনারা চেষ্টা করবেন ওই সময় আসার জন্য। তো জানি না আপনাদের যদি ভাগ্য ভালো থাকে হয়তো দেখতে পারবেন এই ফুলগুলো, আর আমার মতো যদি ভাগ্য খারাপ থাকে তাহলে আপনারা আসলে এই ফুলগুলো দেখতে পারবেন না। তো আমাদের এই মহান জাতীয় স্মৃতিসৌধে অনেকেই ঘুরতে আসেন, তো অনেকেই এই স্মৃতিসৌধ সম্পর্কে আসলে বিস্তারিত তথ্য জানেন না। আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন আমার পিছনে এই স্মৃতিসৌধটা কিন্তু 7টা স্তম্ভ দিয়ে গঠিত। তো অনেকেই আপনারা এই 7টা স্তম্ভ সম্পর্কে বিস্তারিত জানেন না, ইতিহাস জানেন না। তো আসুন আমি আপনাদেরকে চেষ্টা করব এই মহান স্মৃতিসৌধের 7টা স্তম্ভ সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো আসুন আপনাদেরকে দেখাবো। আলহামদুলিল্লাহ আমি আসলে এটার ভিতরে ঢুকতে পারলাম। এখানে যিনি আনসার সদস্য আছেন, তো ওনার কাছ থেকে অনুমতি নিয়ে আমি আসলে এখানে ঢুকতে পারলাম একেবারে স্মৃতিসৌধের সামনে ভিতরে। তো আমি আপনাদেরকে একটু ভিতরে অংশটুকু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। জীবনে প্রথমবার আমি এই স্মৃতিসৌধে একবারে মূল ফটকের ভিতরে ঢুকতেছি। তো আপনারা আসুন, আপনাদেরকে দেখাবো। খুব সুন্দর লাগতেছে আসলে, এইভাবে আসলে কখনো ঢুকতে পারবো আমি আসলে কখনো বুঝতে পারিনি বা ভাবতে পারিনি। আমি আপনাদেরকে বলেছিলাম যে স্মৃতিসৌধটা 7টি স্তম্ভ দিয়ে গঠিত। আপনারা এই বাম পাশে খেয়াল করেন, এখানে একটা স্তম্ভ, 2টা, তারপর এখানে 3টা, এই পাশে হচ্ছে 4টা, 5টা, ওই পাশে হচ্ছে একটা 7টা। এই 7টা স্তম্ভ দিয়ে গঠিত এই মহান জাতীয় স্মৃতিসৌধ। এবং ভিতরের অংশটুকু শুধু আপনারা দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিতরের অংশটুকু। আসলে এত ভিতরে আমি ঢুকতে পারবো আসলে কখনো কল্পনা করতে পারিনি। আমার কাছে জীবনে প্রথম আমি জাতীয় স্মৃতিসৌধের ভিতরে ঢুকলাম এবং ব্লগ করতেছি। আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমি জানি না আপনারা আসলে হয়তো অনেকে আমার মতো দূর থেকে আসছেন এবং এটা দেখে চলে গেছেন, ভিতর থেকে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আসলে জানি না। শুধু আপনারা ভিতরের অংশটুকু আপনারা দেখেন আমার সাথে। এটা হচ্ছে জাতীয় স্মৃতিসৌধের ভিতরের অংশটুকু। আমি এখন একেবারে ঠিক স্তম্ভ যেই ঠিক মাঝখানে আমি বর্তমান দাঁড়িয়ে আছি। দূর থেকে যখন আমরা স্মৃতিসৌধটা দেখি আসলে হয়তো অনেকে আমরা বুঝতে পারি না আসলে এটা যে 7টি স্তম্ভ দিয়ে গঠিত। হয়তো আমরা যখন দূর থেকে দেখি আমাদের কাছে মনে হয় যে এই জাতীয় স্মৃতিসৌধটা হয়তো একটা স্তম্ভ দিয়ে বা একটা পিলার দিয়ে গঠিত, কিন্তু না, এটার কাছাকাছি আসলে বা এটার ভিতরে ঢুকলে আপনারা বুঝতে পারবেন যে এই জাতীয় স্মৃতিসৌধটা মূলত 7টা স্তম্ভ দিয়ে গঠিত। আপনারা শুধু দেখেন কত বড় এক একটি স্তম্ভ, বিশাল বিশাল সাইজের, প্রায় 4 তলা থেকে 5 তলা বড় হবে এই স্তম্ভগুলো। 1978 সালের একটি দেশব্যাপী নকশা প্রতিযোগিতার মাধ্যমে স্থপতি সৈয়দ মাইনুল হোসেনের নকশাটি নির্বাচিত হয়। সাভার জাতীয় স্মৃতিসৌধের 7টি স্তম্ভ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের 7টি ধারাবাহিক পর্যায় বা মাইলফলককে নির্দেশ করে। 1. 1952 ভাষা আন্দোলন আমাদের জাতিসত্তার প্রথম জাগরণ। 2. 1954 যুক্তফ্রন্ট নির্বাচন বাঙালি জাতীয়তাবাদীর প্রথম রাজনৈতিক বিজয়। 3. 1956 শাসনতন্ত্র আন্দোলন সংবিধান ও অধিকার আদায়ের সংগ্রাম। 4. 1962 শিক্ষা আন্দোলন বৈষম্যের বিরুদ্ধে ছাত্র সমাজের রুখে দাঁড়ানো। 5. 1966 6 দফা আন্দোলন বাঙালির মুক্তির সনদ হিসেবে পরিচিত। 6. 1969 গণ অভ্যুত্থান আইয়ুব খান বিরোধী দুর্বার গণ আন্দোলন। 7. 1971 মহান মুক্তিযুদ্ধ চূড়ান্ত বিজয় ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। এটা হচ্ছে স্মৃতিসৌধের একবারে পিছনের অংশ, স্তম্ভ যে আছে তো তার পিছনের অংশ। আমি একটু পিছনের দিকে যাব, গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে স্মৃতিসৌধের একবার পিছনের অংশটুকু দেখেন, সুন্দর একবার ঝকঝকা পরিষ্কার একটা জায়গা। এটা হচ্ছে আপনার যে পিলার বলে স্তম্ভটা মানে একবার সমান, এটা হচ্ছে সেই স্তম্ভটা। মানে আমি আসলে আপনাদেরকে বলে বুঝতে পারবো না আসলে এটার ভিতরে আমি ঢুকতে পারবো। আমি প্রথমে অনুরোধ করেছিলাম আসলে যিনি আনসার সদস্য আছেন, তো অনেকক্ষণ অনুরোধ করার পরে আমাকে এখানে ঢোকার অনুমতি দিলেন। দেখেন শুধু স্মৃতিসৌধটার ভিতরের অংশ, একেবারে ভিতর থেকে দেখাচ্ছি আপনাদেরকে জাতীয় স্মৃতিসৌধের ভিতরের অংশটুকু।
সত্যি খুব অসাধারণ। ফাইনালি আমি আসলে এটার ভিতর থেকে বের হয়ে আসলাম। তো আনসার যিনি সদস্য আছেন আসলে ওনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে উনি এটার ভিতরে পারমিশন দেওয়ার জন্য। আর উনি যদি পারমিশনটা না দিত আসলে আমি এটার ভিতরে ঢুকতে পারতাম না, না ঢুকতে পারলে হয়তো এত সুন্দর জিনিসটা আপনাদেরকে ভিতর থেকে বা কাছ থেকে দেখাতে পারতাম না। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। স্মৃতিসৌধের মূল ফটক থেকে বের হয়ে বা স্মৃতিসৌধের সামনে আসার পথে একেবারে ঠিক সামনে আপনারা এরকম অসংখ্য গণকবরের দেখা পেয়ে যাবেন। এখানে প্রায় 10টি গণকবরের স্থান রয়েছে। যে অবাক লাগে একটা বিষয় সেটা হচ্ছে আমাদের মতো যারা সাধারণ দর্শনার্থী এই জাতীয় স্মৃতিসৌধে আসেন, তো আসার পরে যারা অনেকে জানেন না যে আসলে এই জায়গাগুলো আসলে কি, এগুলো যে গণকবর আসলে অনেকে জানেই না। তো অনেকে হয় কি আপনার না জেনে না শুনে এই গণকবরগুলো তারা উপর দিয়েই পাড়িয়ে চলে যায়। তো দেখা যায় আসলে এটা আসলে শহীদদের প্রতি আসলে একটা অসম্মান করা হয়। তো যারা আপনারা আসবেন তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই জায়গাগুলোকে শ্রদ্ধা জানানোর জন্য। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দোসররা সাভারের এই জায়গাগুলোতে নিরীহ বাঙালিদেরকে ধরে এনে নির্মমভাবে হত্যা করে ফেলে রেখে যেত, যা পরবর্তীতে এই জায়গাটা গণকবর হিসাবে পরিণত হয়। সাভার জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে 10টি গণকবর রয়েছে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতি ও আত্মদানকে চিরস্মরণীয় করে রাখতে এই স্থানে স্মৃতিসৌধ নির্মাণের পাশাপাশি গণকবরগুলোকে সংরক্ষণ করা হয়। সাভার এলাকাটি 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনীর নির্মম গণহত্যার অন্যতম সাক্ষী ছিল। স্বাধীনতার পর এখানে অনেকগুলো বধ্যভূমি ও গণকবর আবিষ্কৃত হয়। এখানে সাহিত্য অধিকাংশের পরিচয় পাওয়া যায়নি। দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হাড়গোড় এবং স্মৃতিসৌধের আশেপাশের এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নিহত অগণিত মানুষের দেহাবশেষ এখানে সমাহিত করা হয়, যা পরবর্তীতে গণকবর ও বধ্যভূমি হিসাবে পরিচিত বা পরিণত হয়। গণকবরের সামনে থেকে একটু এগিয়ে গেলে এরকম সুবিশাল একটা হেলিপ্যাড আপনারা দেখতে পারবেন। এই হেলিপ্যাডটা মূলত ব্যবহার করা হয় যখন আমাদের দেশে বিভিন্ন দেশ থেকে সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানরা আমাদের দেশে আসেন। তো আসার পরে জাতীয় স্মৃতিসৌধে এসে মহান মুক্তিযুদ্ধ এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য যখন তারা এখানে নামেন, তো নামার পর তাদের যে বহনকারী হেলিকপ্টারটা এখানে অবতরণ করেন। তো অবতরণ করার পরে তারা এখান থেকে পায়ে হেঁটে সামনে দিয়ে হেঁটে যায়। ওই হেলিপ্যাডের একটু মাঝখান দিয়ে হেঁটে যাওয়ার পরে আপনার পাশ দিয়ে একটা লেক দেখতে পারবেন আপনারা যারা আসবেন। আমার পিছনে একটা লেক চলে গেছে, তো এই লেকটা আপনার একেবারে এদিক দিয়ে হয়ে একবারে মূল আপনার স্মৃতিসৌধ হয়ে একবারে অনেক দূর চলে গেছে। খুব সুন্দর একটা লেক আপনারা দেখতে পারবেন যারা আসবেন। তো একেবারে ঠিক প্রধান গেট দিয়ে ভিতরে ঢুকে তারপরে একটু সামনে এগুলো আপনারা হেলিপ্যাড দেখতে পারবেন। তো হেলিপ্যাডের পাশ দিয়ে একেবারে সুন্দর একটা সুবিশাল লেক চলে গেছে। তো আপনারা যারা এখানে আসবেন আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে, এবং হেলিপ্যাড এবং এই লেকটা আপনারা কেউ অবশ্যই মিস করবেন না। এভাবে স্মৃতিসৌধের লেকের পাশ দিয়ে হেঁটে যাওয়ার আনন্দটাই সত্যি খুবই অসাধারণ। তো এখানে একটা জিনিস লক্ষ্য করলাম যে এই লেকটাতে আপনার প্রচুর পরিমাণে লাল লাল শাপলা ফুল ফুটে আছে। তো আরেকটু দূরে আপনার একটু অনেকগুলো দেখা যাচ্ছে। তো আসলে এই ফুলটা আসলে আমাদের গ্রামের ভাষায় বলে পদ্ম ফুল। তো আমি আপনাদেরকে একটু সামনে নিয়ে দেখাবো। তো চলুন আপনাদেরকে লাল শাপলা ফুল দেখাবো জাতীয় স্মৃতিসৌধের লেকে। আমার এই পিছনে দেখেন কত লাল লাল শাপলা ফুল, একেবারে কত বড় বড় লাল শাপলা ফুল। এগুলো আমাদের গ্রামের ভাষায় পদ্ম ফুল বলে বা অনেকে অনেক ভাষায় বা অনেক নামে চিনে থাকবেন। তো এটা হচ্ছে আপনার একেবারে স্মৃতিসৌধের যে লেকটা শুরু হয়েছে, তো লেকটা শুরু থেকেই আপনার একেবারে মুখ আছে একটা, এই মুখের এই পাশটা জুড়েই প্রচুর লাল শাপলা ফুল ফুটে থাকে। তো আসলে এখন তো প্রায় সকাল 10টা বাজে, হয়তো সময় বাড়বে আর ওইগুলো ফুটবে। তো যখন এই লাল শাপলা ফুলগুলো ফুটবে তখন আর দেখতে খুব সুন্দর লাগবে। তো আপনারা অবশ্যই এই জায়গাটাতে আসবেন। একেবারে স্মৃতিসৌধের এই পাশটা জুড়ে লেকের যে মুখটা শুরু হয়েছে, তো এই পাশে প্রচুর লাল শাপলা ফুল দেখা যায়। শাপলা ফুলের যে লেকটা আপনাদেরকে আমি দেখালাম, তো আপনারা চেষ্টা করবেন এই দক্ষিণ পাশের যেই আরেকটা জায়গা আছে খুব সুন্দর জায়গা, তো এই পাশটাতে আসার জন্য। এই জায়গাটাতে প্রচুর পরিমাণে গাছ এবং এত পরিমাণে বাতাস আর ঠান্ডা লাগতেছে, আসলে ক্লান্ত হয়ে গেছিলাম হাঁটতে হাঁটতে, একেবারে শরীরটা শীতল এবং মনটা ফুরফুরে হয়ে গেল। তো আপনারা একটু দক্ষিণ পাশে যে শাপলা ফুলের বাগানটা আছে বা লেকটা আছে এই পাশে আসবেন। আসলে এত সুন্দর পিছনে একটা ভিউ পাবেন, অনেক গাছ পাবেন এবং প্রকৃতি এবং ওয়েদারটা খুব ঠান্ডা। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো চলুন আমরা একটু এই পথ ধরে একটু সামনের দিকে এগোবো। শাপলা ফুলের লেকের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম জাতীয় স্মৃতিসৌধের পশ্চিম পাশে উন্মুক্ত মঞ্চের একেবারে ঠিক সামনে। হচ্ছে স্মৃতিসৌধের উন্মুক্ত মঞ্চ। এই জায়গাটা আপনারা একেবারে স্মৃতিসৌধে আপনারা ঢুকতেই দ্বিতীয় গেট দিয়ে ঢুকে একটু সামনে এগুলো ডান পাশে আপনারা এটা দেখতে পারবেন, এটা হচ্ছে সেই উন্মুক্ত মঞ্চ।
এই জায়গাটাতে বাংলাদেশের রাষ্ট্রীয় অনেক সেমিনার এবং অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই উন্মুক্ত মঞ্চে। তো জায়গাটা এটাও খুব সুন্দর এবং চমৎকার, এবং এটাতে নামার জন্য আপনার সামনে একটা সুন্দর সিঁড়ি আছে। তো আপনারা জায়গাটাতে অবশ্যই আসবেন। এটা এই উন্মুক্ত মঞ্চ থেকে বের হয়ে একটু সামনের দিকে যদি আপনারা যান, তাহলে এই পাশে একটা সুবিশাল লেক পাবেন। এই লেকটা দিয়ে আপনার এদিক দিয়ে হয়ে ওই দিক দিয়ে হয়ে পিছন দিয়ে আবার বের হওয়া যায়। আবার আপনি যদি এই সামনের রাস্তা ধরে যান, একবার সোজাসুজি একেবারে আপনি জাতীয় স্মৃতিসৌধের যে মূল স্তম্ভটা সেই জায়গাটা যেতে পারবেন। তবে যাওয়ার আগে আপনারা যখন স্মৃতিসৌধের প্রথম গেট দিয়ে ঢুকবেন বা সেকেন্ড গেট দিয়ে ঢুকবেন, ঢোকার পরে একটু সামনে এগুলো ডান পাশে এই উন্মুক্ত মঞ্চটা আপনারা দেখতে পারবেন। তো জায়গাটাতে আপনারা অবশ্যই আসবেন। স্মৃতিসৌধে প্রবেশ করার পরে আপনারা একেবারে ঠিক পূর্ব পাশে আপনারা এরকম অসংখ্য ছোট এবং বড় বিভিন্ন জাতের গাছ আপনারা দেখতে পারবেন। এই গাছগুলো হচ্ছে মূলত আমাদের দেশে যখন বিভিন্ন দেশ থেকে সরকার প্রধান বা অনেক বিশিষ্ট ব্যক্তি এখানে আসেন শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য, তো তারা এখানে একটা সময় এসে এখানে বিভিন্ন ধরনের বৃক্ষরোপণ করে যায়। বিখ্যাত ব্যক্তি নেলসন ম্যান্ডেলা তিনিও আসছিলেন আমাদের এখানে, তিনিও এই গাছটা রোপণ করে গেছেন। এই যে গাছটা আমার মাথার উপরে, উনিও এসে আপনার 1997 সালে এসে এই গাছটা উনি রোপণ করে গেছিলেন। এইখানে একটা গাছে দেখা পাইলাম, তো এইখানে লেখা আছে হচ্ছে পাকিস্তানের মহামানব প্রধানমন্ত্রী মোহাম্মদ নওয়াজ শরীফ কর্তৃক রোপিত, তারিখ হচ্ছে 16/1/1998 তো উনি এখানে আসছিলেন এবং এই গাছটা উনি রোপণ করছিলেন 1998 সালে। তো এখানে অসংখ্য গাছ আছে, যারা বিভিন্ন দেশের সরকার প্রধান যারা ছিলেন বা পরবর্তীতে বাংলাদেশে এসে এই গাছগুলো রোপণ করে গেছেন, এবং এখানে প্রতিটা সাইনবোর্ডের নিচে আপনার তাদের বিস্তারিত দেওয়া আছে। আমার পিছনে আপনারা যে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর, এই গাছগুলো আমাদের বাংলাদেশের সরকার প্রধান থেকে শুরু করে বিভিন্ন দেশের সরকার প্রধান এবং বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিগণ যখন তারা বাংলাদেশে আসেন, তো তারা পরবর্তীতে এক এক সময় এসে এই গাছগুলো তারা এখানে বৃক্ষরোপণ করে যান, যা কালের বর্তমানে এই গাছগুলো এখন অনেক বড় হয়ে গেছে এবং দেখতে খুব সুন্দর লাগে। তো আপনারা যারা এখানে আসবেন, তো আসলে স্মৃতিসৌধের একেবারে বাম পাশে শুরুতেই প্রধান গেটের দিয়ে ঢুকে একবারে বাম পাশে আপনারা এই গাছগুলো দেখতে পারবেন। আমি সকাল 10টা বাজে ঢুকেছি এই স্মৃতিসৌধে, তো এখন প্রায় 1টা বাজে। প্রায় 3 ঘন্টা যাবত আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই জাতীয় স্মৃতিসৌধ সম্পর্কে। তো আমার কাছে মনে হচ্ছে আসলে এখন হয়তো অনেক কিছু অজানা, অনেক কিছু হয়তো আপনাদেরকে দেখাতে পারলে ভালো লাগতো। তো আপনাদের সবাইকে এই জাতীয় স্মৃতিসৌধে আসার আমন্ত্রণ জানাচ্ছি। আর একটা বিষয়, আপনারা যারা জাতীয় স্মৃতিসৌধে আসার প্ল্যানিং করছেন, তো আপনারা চেষ্টা করবেন একটু সকাল দিকে আসার জন্য, কারণ সকালের তুলনায় আপনার বিকাল দিকে আপনার প্রচুর পরিমাণে মানুষের ভিড় হয়। আর আজকে যেহেতু শুক্রবার, আপনি একটু দেখবেন আমার এই পাশটা জুড়ে প্রচুর পরিমাণ মানুষ। এখন 1টা বাজে, তারপর অনেক মানুষ। তো এখন যত বিকেল হবে বা যত সময় হবে মানুষ তত বাড়বে। আর এত ভিড়ের মধ্যে আপনারা এসে জায়গাটা হয়তো ওইরকমভাবে আপনাদের কাছে ভালো লাগবে না, বা আপনারা এনজয় করতে পারবেন না, বা জানতে পারবেন না, দেখতে পারবেন না। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা এই জাতীয় স্মৃতিসৌধে আসবেন, তো তারা চেষ্টা করবেন সকাল দিকে আসার জন্য। সকাল দিকে আসলে আপনারা খুব সুন্দর একটা ভিউ পাবেন এরকম, এবং সুন্দর একটা প্রকৃতি পাবেন, শান্ত পরিবেশ পাবেন, এবং অনেক কিছু জানতে পারবেন, দেখতে পারবেন, শিখতে পারবেন। এই মহান জাতীয় স্মৃতিসৌধের সামনে থেকে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং আগামীতে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।